বাংলাদেশের সবচেয়ে আলোচিত ধর্ষণ ও হত্যা মামলাগুলোর একটি। ভুক্তভোগী ছিলেন কোনো সাধারণ পরিবারের মেয়ে নন, দেশের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতার কন্যা। তবুও বিচার পেতে লেগেছিল দীর্ঘ ১৯ বছর। আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের মধ্যে শেষ পর্যন্ত মাত্র একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। প্রশ্ন থেকে যায়, বিচার কি সত্যি সবার জন্য সমান? আজকের পর্বে আমরা জানব সাজনীন তাসনিম রহমান হত্যা মামলার পুরো ঘটনা, তদন্ত, বিচার এবং এই মামলাকে ঘিরে আলোচিত প্রশ্নগুলো। এরকম আরও ইতিহাস ভিত্তিক ও অনুসন্ধানী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। ১৯৯৮ সালের ২৩ এপ্রিল রাজধানী ঢাকার গুলশানে ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের বাসভবনে ঘটে যায় এক বিভীষিকাময় ঘটনা। মাত্র ১৫ বছর বয়সী সাজনীন তাসনিম রহমানকে তার নিজের শোবার ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি ছিলেন স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। পরিবার, বন্ধু এবং শিক্ষকদের কাছে অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের একটি মেয়ে হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার পর পুরো দেশ স্তম্ভিত হয়ে যায়। প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে তাকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি বহুবার আঘাত করা হয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদনে শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। তদন্তের এক পর্যায়ে সন্দেহের তীর যায় বাড়ির কর্মচারী শহীদ, বাড়ির সংস্কারের কাজে আসা মিস্ত্রি সাজ্জাদ হাসান এবং আরও কয়েকজনের দিকে। তদন্তে উঠে আসে ঘটনার কয়েক সপ্তাহ আগে বাড়িতে মেরামতের কাজ চলাকালে সাজনীনের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছিল। অভিযোগ অনুযায়ী বাড়ির সংস্কারের কাজে আসা এক মিস্ত্রি সাজনীনের প্রতি অসদাচরণের চেষ্টা করে। সাজনীন বিষয়টি পরিবারকে জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। অভিযোগপত্রে বলা হয়, বিষয়টি প্রকাশ পেলে নিজেদের রক্ষা করতেই কয়েকজন মিলে সাজনীনকে হত্যা করার পরিকল্পনা করে। ২৩ এপ্রিল রাতে বাড়িতে অতিথি থাকার সুযোগে অপরাধ সংঘটিত হয় বলে তদন্তে দাবি করা হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। আলোচিত এই মামলার তদন্ত ঘিরে ব্যাপক জনমত তৈরি হয়, কারণ নিহত ছিলেন দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতির কন্যা। অনেকে মনে করেছিলেন এত গুরুত্বপূর্ণ একটি মামলার বিচার খুব দ্রুত সম্পন্ন হবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মামলার তদন্ত, সাক্ষ্য গ্রহণ, শুনানি এবং আইনি প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলতে থাকে। অবশেষে ২০০৩ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার রায় ঘোষণা করে। রায়ে ৬ জন আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরিবারের পক্ষ থেকে এটিকে ন্যায় বিচারের প্রথম ধাপ হিসেবে দেখা হয়। শোনা যায়, মামলার প্রায় প্রতিটি শুনানিতে সাজনীনের বাবা লতিফুর রহমান নিজে উপস্থিত থাকতেন। একজন বাবার কাছে এটি ছিল শুধুই একটি মামলা নয়, নিজের সন্তানের হত্যার বিচার পাওয়ার সংগ্রাম। কিন্তু এখানে শেষ হয়নি আইনি লড়াই। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। আপিল শুনানির পর মামলার মোড় ঘুরে যায়। উচ্চ আদালত প্রমাণের মূল্যায়নের ভিত্তিতে ৬ জনের মধ্যে ৫ জনকে খালাস দেন। শুধুমাত্র বাড়ির কর্মচারী শহীদের মৃত্যুদণ্ড বহাল থাকে। এরপরও মৃত্যুদণ্ড কার্যকর হতে আরও বহু বছর অপেক্ষা করতে হয়। অবশেষে ২০১৭ সালে ঘটনার প্রায় ১৯ বছর পর শহীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অর্থাৎ যে মামলায় প্রথমে ৬ জনের মৃত্যুদণ্ড হয়েছিল, শেষ পর্যন্ত মাত্র একজনের সাজা কার্যকর হয়। বাকি আসামিরা আদালতের রায়ে খালাস পান। এই মামলাটি বাংলাদেশের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নিয়ে বহুবার আলোচনায় এসেছে। একদিকে একটি প্রভাবশালী পরিবারের সন্তানের হত্যাকাণ্ড, অন্যদিকে দীর্ঘ আইনি প্রক্রিয়া। দুই বিষয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়। অনেকে প্রশ্ন তুলেছেন, যদি এমন একটি আলোচিত মামলায়ও বিচার শেষ হতে প্রায় ২ দশক লেগে যায়, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া কতটা দীর্ঘ হতে পারে? আবার অন্যদিকে আদালতের রায়ে বলা হয়েছে যে প্রত্যেক আসামির বিরুদ্ধে একই মাত্রার প্রমাণ পাওয়া যায়নি। ফৌজদারি মামলায় অভিযোগ প্রমাণিত না হলে আদালত খালাস দেওয়ার ক্ষমতা রাখে এবং বিচার আদালতে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই সম্পন্ন হয়। এই ঘটনাটি আজও বাংলাদেশের অন্যতম আলোচিত অপরাধ মামলাগুলোর একটি। সাজনীন তাসনিম রহমানের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের জন্যই ছিল গভীর বেদনার একটি অধ্যায়। আজও এই মামলার নাম উচ্চারিত হলে বিচার ব্যবস্থা, তদন্তের মান এবং বিচার পেতে দীর্ঘ সময় লাগার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। আপনার মতে
বিচার প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে কী ধরনের সংস্কার প্রয়োজন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও অনুসন্ধানী ও ইতিহাস ভিত্তিক প্রতিবেদন দেখতে এখনই সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা। আবার দেখা হবে নতুন একটি পর্বে। আল্লাহ হাফেজ।